প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আরও একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের গুরুত্বপূর্ণ 100টিরও অধিক এমসিকিউ প্রশ্ন এবং উত্তর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলের অন্যান্য ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো চলো শুরু করা যায়। প্রথম প্রশ্ন, আজকের আলোচনার প্রথম প্রশ্ন লক্ষ্য করি। বর্তমান যুগকে বলা হয় ড্যাশ। বর্তমান যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? বিশ্বগ্রামের মেরুদণ্ড, এখানে যে অপশনগুলি রয়েছে লক্ষ্য করি, হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা। সঠিক উত্তর হচ্ছে কানেক্টিভিটি, অর্থাৎ সংযোগ যদি না থাকে, ইন্টারনেট সংযোগ যদি না থাকে তাহলে তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ভব নয়। সেজন্য বলা হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি। বর্তমান বিশ্বে কিসের শিক্ষাদান সর্বোত্তম? এখানে যে অপশনগুলি রয়েছে কম্পিউটার, টেলিভিশন, রেডিওতে, ক্যালকুলেটরে, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদান বর্তমানে ই লার্নিংয়ের ক্ষেত্রে সর্বোত্তম। বিশ্বগ্রামের ধারণার প্রবর্তক কে? সঠিক উত্তর হচ্ছে মার্শাল ম্যাকলুহান। তো এবার আমরা লক্ষ্য করি বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা, এই যে ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি ইনি হচ্ছে মার্শাল ম্যাকলুহান। তো মার্শাল ম্যাকলুহান সম্পর্কে আরো কিছু তথ্যাবলী লক্ষ্য করি। বিশ্বগ্রাম ধারণাটি প্রথম প্রবর্তন করেন মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান ছিলেন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের অধ্যাপক এবং দার্শনিক। 1964 সালে তিনি আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক গ্রন্থে এই বিশ্বগ্রামের ধারণা প্রথম প্রবর্তন করেন বা প্রদান করেন। তো এই বিষয়গুলি আমরা মনে রাখার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মার্শাল ম্যাকলুহান ছিলেন কোন দেশটির অধিবাসী? নিম্নের কোন দেশের অধিবাসী ছিলেন? কিছুক্ষণ আগেই দেখেছি আমরা, কানাডার অধিবাসী ছিলেন। মার্শাল ম্যাকলুহানের জন্মগ্রহণ করেন 1911 সালের 21শে জুলাই। এই গ নাম্বারটি সঠিক উত্তর, মার্শাল ম্যাকলুহান জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মার্শাল ম্যাকলুহান মৃত্যুবরণ করেন 1980 সালের 31শে ডিসেম্বর। মার্শাল ম্যাকলুহান 1962 সালে যে গ্রন্থটি রচনা করেন তার নাম হচ্ছে ড্যাশ। সঠিক উত্তর হচ্ছে দি গুটেনবার্গ গ্যালাক্সি। দি গুটেনবার্গ গ্যালাক্সি নামক একটি গ্রন্থ 1962 সালে তিনি রচনা করেন। পরবর্তীতে মার্শাল ম্যাকলুহান 1964 সালে যে গ্রন্থটি রচনা করেন তার নাম কি? সেটি হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক এই গ্রন্থে বিশ্বগ্রাম ধারণাটি প্রদান করেন। পরবর্তী প্রশ্ন, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান নামক গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 1962 সালে। এটি এই মার্শাল ম্যাকলুহানের লেখা। পরবর্তী প্রশ্ন, ম্যাকলুহান কোন নামটি প্রবর্তিত সমগ্র ইন্টারনেট ব্যবহারকারীদের সমন্বয়ে গঠিত একীভূত গোষ্ঠীর নাম হিসেবে নির্বাচন করেছেন? সঠিক উত্তর হচ্ছে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম হচ্ছে বিশেষ করে বর্তমানে ইন্টারনেটের যুগে একজন এক জায়গায় অবস্থান করে বিশ্বের যে কোনো প্রান্তের বিশেষ করে সাথে তথ্য বিনিময় করতে পারে। এই কনসেপ্টটা, ধারণাটি হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ জ্ঞানকে কি বলে? গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। অনুমতি ব্যতীত অন্য কম্পিউটারের নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? এটিকে বলা হয় হ্যাকিং বলা হয়। অর্থাৎ কারো অনুমতি ব্যতীত কারো কম্পিউটারে প্রবেশ করা, তথ্য বিকৃত করা, তথ্য বিশেষ করে ডিলিট করে দেওয়া, এই জাতীয় বিষয়গুলিকে বলা হয় হ্যাকিং। হ্যাকিং যারা করে তাদেরকে হ্যাকার বলা হয়। এটি একটি সাইবার অপরাধ। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত কোন প্রযুক্তি? সঠিক উত্তর হচ্ছে ন্যানো টেকনোলজি। এখানে যে অপশনগুলি রয়েছে, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং তৈরিতে, প্রলেপ তৈরিতে ব্যবহার করা হয় ন্যানো টেকনোলজি। তো এবার আমরা ন্যানো টেকনোলজি সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করি। লক্ষ্য করি, ন্যানো একটি পরিমাপের একক। 1 ন্যানো হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ কে বলা হয় 1 ন্যানোমিটার বা 1 nm সমান 10⁻⁹। সেজন্য বলা হচ্ছে 1কে 100 কোটি দিয়ে ভাগ করলে যে পরিমাণটা হবে সেটা হচ্ছে 1 মিটারের 1 ন্যানোমিটার। আর ইঞ্চির সাথে যদি আমি তুলনা করি তাহলে 2 কোটি
54 লক্ষ ন্যানোমিটারে 1 ইঞ্চি হবে। তো ন্যানো টেকনোলজি সম্পর্কে আরও কিছু বিষয় লক্ষ্য করি। আমেরিকার পদার্থবিদ রিচার্ড ফেইনম্যান এই ন্যানো প্রযুক্তির জনক। 1959 সালে 29শে ডিসেম্বর ন্যানো টেকনোলজি সম্পর্কে তিনি প্রথম ধারণা দিন। তো এই যে ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে ন্যানো টেকনোলজির জনক, ফাদার অফ ন্যানো টেকনোলজি, রিচার্ড ফাইনম্যান। তো এই ক্ষেত্রে রিচার্ড ফাইনম্যান তার লেখায় বিশেষ করে দেয়ার্স প্ল্যান্টি রুম অ্যাট দ্য পাটন, এই গ্রন্থ রচনার মাধ্যমে এইখানে তিনি ন্যানো টেকনোলজি সম্পর্কে ধারণা দেন, এই যে ডিসেম্বর 29, 1959 সালে। এবং এই রিচার্ড ফাইনম্যান নোবেল প্রাইজ পায় বিশেষ করে ফিজিক্সের উপরে, পদার্থবিজ্ঞানের উপরে 1965 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেকগুলি প্রশ্ন আমি আলোচনা করব। একটি ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব প্রথম অধ্যায়টি সম্পূর্ণ শেষ করার। সেজন্য তোমরা যদি ধৈর্য সহকারে আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে একটি ক্লাসের মাধ্যমে তোমাদের প্রথম চ্যাপ্টারটি আশা করি সম্পূর্ণ হবে। পরবর্তী প্রশ্ন, কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরি করে? সঠিক উত্তর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে সাধারণত এই ডিএনএ প্রতিস্থাপন প্রযুক্তি, এবং এই জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে বিভিন্ন নতুন জাত আবিষ্কার করা হয়ে থাকে, বিশেষ করে উদ্ভিদ ও প্রাণীর। পরবর্তী প্রশ্ন, হ্যাকার বলা হয় কাদেরকে? যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের অবৈধভাবে প্রবেশ করে তাদেরকে হ্যাকার বলা হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্বগ্রামের কারণে এই ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে সেটি হচ্ছে বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। অর্থাৎ আমি ইচ্ছে করলে এখন বাংলাদেশে বসে বিদেশে যে কোনো লোকের সাথে যোগাযোগ করতে পারি, তাই না? বাস্তব আমার সামাজিক সেখানে যে যোগাযোগ করার প্রয়োজন হচ্ছে না, আমি ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারি, যেটি এই বিশ্বগ্রামের কারণে সম্ভব হয়েছে। পরবর্তী প্রশ্ন, রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে এই রোবটের ক্রিয়ানীতি। অর্থাৎ রোবোটিক্স বলতে আরও কিছু বিষয় লক্ষ্য করি আমরা। রোবট বলতে কি বুঝি? প্রযুক্তির যে শাখা রোবটের গঠন, বৈশিষ্ট্য এবং নির্মাণ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদন বা রোবটের ক্রিয়ানীতি নিয়ে গবেষণা করে তাকে রোবোটিক্স বলা হয়। তো এই ক্ষেত্রে রোবট শব্দটার প্রবক্তা ছিলেন ক্যারেন ক্যাপেট, যিনি 20 শতাব্দীর শুরুর দিকে সায়েন্স ফিকশন লেখার মাধ্যমে বিশ্ববিখ্যাত ছিলেন। এই যে ডান দিকে যে নিচে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে ক্যারেল ক্যাপেট, যিনি এই রোবোটিক্সের প্রবক্তা, বিশেষ করে রোবট সম্পর্কে প্রথম ধারণা দেন। সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো বিশেষ করে ত্রিমাত্রিক, অর্থাৎ 3D হিসাবে আখ্যায়িত করা হয়, 3D গেম হিসাবে আখ্যায়িত করা হয় এই ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআরকে, যাকে ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আরও কিছু বিষয় লক্ষ্য করি। যে ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝি? প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে। অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো আমি অনুভব করতে পারবো, এই যে প্রযুক্তি তাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। এই যে উপরের ছবিতে আমি একটি চশমা পরিহিত অবস্থায় আছি। থাইল্যান্ডে আমি আইসিটি ট্রেনিংয়ে থাকা অবস্থায় ক্যাসেট আর্ট ইউনিভার্সিটিতে একটি ভার্চুয়াল রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে আমি চশমা পরিহিত অবস্থায় সামনে মানুষের শরীরের ভিতর কি আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। তো এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আরও কিছু বিষয় লক্ষ্য করি। মর্টন এল হিলিগ এর মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ ঘটে। 1961 সালে মর্টন এল হিলিগ এর তৈরি সেন্সোরোমা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে এটি সর্বপ্রথম ব্যবহার করা হয়। যে ডান দিকে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটি হচ্ছে এই মর্টন হিলিগ এর বিশেষ করে ছবি, যিনি এই ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এর প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? এটা আমরা অনেকেই জানি, বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের মাধ্যমে কোনো মানুষকে অদ্বিতীয়ভাবে বা বিশেষ করে চিহ্নিত করা যায়। কোনটি রোবটের ব্যবহার? তো এই ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে আমাদের এই জটিল সার্জারি চিকিৎসায় রোবট ব্যবহার করা হয়, কিন্তু অন্যান্য যে অপশনগুলি রয়েছে যেমন ব্যক্তি শনাক্তকরণের জন্য আমরা বা বিশেষ করে বায়োমেট্রিক্স ব্যবহার করে থাকি, নতুন জাতের বীজ উদ্ভাবনের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি, তাই না? টেনিস বলের আকৃতি তৈরির জন্য আমরা ব্যবহার করে থাকি ন্যানো টেকনোলজি। কিন্তু এই জটিল সার্জারি চিকিৎসায়, জটিল কাজকর্ম সম্পাদনের জন্য আমরা বিপজ্জনক কাজকর্ম সম্পাদনের জন্য রোবট ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয় ড্যাশ, নিম্নের কোন ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হতে পারে? সঠিক উত্তর হচ্ছে লিভার ক্যান্সার। এই যে লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, বিভিন্ন আসিল, ত্বক ক্যান্সার, এইগুলির ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়ে থাকে। ক্রায়ো সার্জারি হচ্ছে একটি অত্যধিক তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে। এই যে ক্রায়ো সার্জারির আমরা একটু সংজ্ঞাটি লক্ষ্য করি। গ্রিক শব্দ ক্রায়ো অর্থ খুব শীতল এবং সার্জারি অর্থ হাতে করা কাজ।
অর্থাৎ ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলিকে ধ্বংস করা হয়। এবং ক্রায়োসার্জারি যে মেশিনের মাধ্যমে করা হয়, বিশেষ করে এর কাজ সম্পাদন করা হয়, তাকে বলা হয় যে ডান দিকে ক্রায়োপ্রোব মেশিন। ক্রায়োপ্রোব মেশিনের মাধ্যমে ক্রায়োসার্জারির বিশেষ করে চিকিৎসা করা হয়ে থাকে। কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? তো বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য হচ্ছে জৈবিক ডেটার সমাহার, অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে জীব সংক্রান্ত গবেষণায় হচ্ছে এই বায়ো ইনফরমেটিক্স। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগৎ তৈরি করে? কিছুক্ষণ আগে বলেছি ত্রিমাত্রিক জগৎ তৈরি করে থাকে। বিশেষ করে আমরা জানি আমাদের পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ 5টি ইন্দ্রিয় আমাদের, বিশেষ করে শরীরের মধ্যে 3টা ইন্দ্রিয় কাজ করে এই ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে। সেটা হচ্ছে চোখ, বিশেষ করে ত্বক এবং কান। চোখ দিয়ে আমরা ভার্চুয়াল রিয়েলিটি শো দেখি, কান দিয়ে শুনি এবং ত্বক দিয়ে অনুভব করি। সেজন্য বলা হয় ত্রিমাত্রিক বা 3D এই ডাইমেনশন। পরবর্তী প্রশ্ন, ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? তো এই ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে মলিকুলার থেকে এই ন্যানো অবজেক্ট তৈরি করা হয়ে থাকে। তো ন্যানো টেকনোলজি হচ্ছে কোনো ক্ষুদ্র বস্তুকে বড় করে এবং বড় বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপনের মাধ্যমে একটি প্রযুক্তি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মোবাইল সিম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? যে এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে বায়োমেট্রিক্সের মাধ্যমে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকি, আঙ্গুলের ছাপ দেওয়ার মাধ্যমে আমরা মোবাইল সিম রেজিস্ট্রেশন করে থাকি, তাই না? পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? মানুষের কাজ করা যেখানে সম্ভব নয় বা দুঃসাধ্য, সেক্ষেত্রে আমরা রোবটের মাধ্যমে কাজ করি, তাই না? রোবট তৈরি করার প্রযুক্তিকে বলা হয় রোবোটিক্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সময় সেভ করার জন্য প্রশ্ন এবং অপশনটি পড়ছি, কারণ বিশেষ করে আমাদের এমনি ক্লাসটি অনেক আজকের লম্বা হবে, আমাদের সেই জন্য সময় সেভ করার জন্য আমি 100টির অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব ব্যাখ্যা সহ। সেজন্য আমি দ্রুত শেষ করার জন্য শুধুমাত্র উপরের প্রশ্নটি পড়ব এবং অপশনটি সঠিক উত্তরটি পড়ব। লক্ষ্য করি কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস। তো আউটসোর্সিং এর মার্কেট প্লেসের মধ্যে এখানে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে ওডেক্স হচ্ছে এই আউটসোর্সিং এর মার্কেট প্লেস। আউটসোর্সিং হচ্ছে বিশেষ করে অন্যের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কাজ করা সম্পাদন করাকে আউটসোর্সিং বলা হয়, যেমন ওডেক্স, তারপরে elance.com, তারপরে freelancer.com ইত্যাদির ক্ষেত্রে আমরা এই আউটসোর্সিং কাজ সম্পাদন করে থাকি। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 10টি নির্দেশনা প্রদান করেছেন, যে নির্দেশনাগুলিকে বলা হয় কম্পিউটার এথিক্স। 1992 সালে এই 10টি নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। জিন ফাইন্ডিং গবেষণায় কি কাজে ব্যবহৃত হয়? তো জিনকে নিয়ে গবেষণা করার জন্য জিন ফাইন্ডিং বিভিন্ন আবিষ্কারের ক্ষেত্রে এবং গবেষণা করার ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়ে থাকে। আর জিন প্রতিস্থাপন প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বিষয়টি মনে রাখবো। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি, এটি তোমরা পারবে, বায়োমেট্রিক্স। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো এখানে যে অপশনগুলি রয়েছে, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারনেট, কারণ ইন্টারনেট ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা অসম্ভব। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বা লেনদেন সম্পাদন করাকে বলা হয় ই কমার্স। ই কমার্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ করাকে কি বলে? ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করাকে বলা হয় আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? অ্যাকচুয়েটর হচ্ছে সাধারণত রোবট তৈরির উপাদান, সেজন্য রোবোটিক্সের ক্ষেত্রে এই অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা এই রোবট তৈরির বা রোবোটিক্সের ক্ষেত্রে রোবট তৈরি করার সময় যে সমস্ত উপাদানগুলি রয়েছে একটু লক্ষ্য করি। রোবটের গঠনের বিভিন্ন উপাদানসমূহ অ্যাকচুয়েটর, পাওয়ার সিস্টেম, প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার প্রসেসর, ইলেকট্রনিক সার্কিট, অনুভূতি বা সেন্সিং এবং ম্যানিপুলেশন বা পরিবর্তন করার ক্ষমতা, এগুলি হচ্ছে এই রোবটের বিভিন্ন উপাদান বা অংশসমূহের নাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো যে আমার আজকের আলোচনাটি, যদিও আমি 100-র কাছাকাছি প্রশ্ন আলোচনা করব, কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা আলোচনা শোনো, তাহলে আশা করি এর মাধ্যমে তোমরা 200-র অধিক এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। লক্ষ্য করি কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? তো কম্পিউটারের সিমুলেশন, বিশেষ করে 3 ডাইমেনশন তৈরির ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করার মাধ্যমে এই সিমুলেশন প্রয়োগ করা হয়ে থাকে।
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? শস্য উৎপাদন বা কোনো বিশেষ করে উদ্ভিদ বা প্রাণীর নতুন জাত উৎপাদনের ক্ষেত্রে এই সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে জিন প্রতিস্থাপন করা হয় বা বিভিন্ন শস্য প্রাণীর নতুন নতুন জাত উদ্ভাবন করা হয়ে থাকে। 1 ন্যানো সমান কত? 1 ন্যানো সমান 10⁻⁹ মিটার। তো এখানে প্রত্যেক জায়গায় কিন্তু 10⁻⁹ আছে, তাই না? তো এখানে মিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, পিকোমিটার, তো আসলে হচ্ছে 10⁻⁹ মিটার, অর্থাৎ 100 কোটি ভাগের 1 ভাগ। 100 কোটি 1 মিটারকে যদি 100 কোটি দিয়ে ভাগ করি তাহলে যেটি হবে সেটি হচ্ছে 1 ন্যানোমিটার। কোন বস্তুকে অধিকতর ক্ষুদ্র আকারে উপস্থাপনের প্রযুক্তি কি? ন্যানো টেকনোলজি। কিছুক্ষণ আগে বলেছি ন্যানো টেকনোলজি সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে টপ টু বটম, একটা হচ্ছে বটম টু টপ। অর্থাৎ একটা হচ্ছে টপ টু বটম মানে বড় থেকে ছোট, আর বটম টু টপ মানে ছোট থেকে বড়। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? তো এই ক্ষেত্রে ত্রিমাত্রিক সিমুলেশন ব্যবহার করা হয়ে থাকে, কিছুক্ষণ আগে বলেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত ব্যবহৃত হয় কোনটি? তো এই ক্ষেত্রে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে কোন সফটওয়্যারটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়ে থাকে? তো এই ক্ষেত্রে আমরা জানি HTML ব্যবহার করা হয় ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে, পাইথন, কোবল এগুলো ব্যবহার করা হয় বিভিন্ন প্রোগ্রাম রচনার ক্ষেত্রে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহার করা হয়ে থাকে প্রোলগ, LISP, এগুলি হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিভিন্ন সফটওয়্যার বা প্রোগ্রাম। লক্ষ্য করি কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি বুঝি সেই সব সম্পর্কে আমরা একটু লক্ষ্য করি। এই যে আমি এখানে উপস্থাপন করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করানোকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। অর্থাৎ মানুষের বুদ্ধিকে কম্পিউটারের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। 1950 সালের দিকে অ্যালান টিউরিং এই কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কার করেন বলে এই কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে যে ডান দিকে অ্যালান টিউরিং এর ছবি, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। 1950 সালের দিকে অ্যালান টিউরিং একটি মেশিন বুদ্ধিমান কিনা তা পরীক্ষা করার জন্য একটি টেস্ট করেন এবং এই টেস্টকে বলা হয়েছিল টিউরিং টেস্ট নামে পরিচিত। সেজন্য অ্যালান টিউরিংকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? সঠিক উত্তর হচ্ছে ন্যানো টেকনোলজি। অর্থাৎ ন্যানো টেকনোলজি হচ্ছে কোনো ক্ষুদ্র বস্তুকে বড় এবং বড় বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন করা আণবিক পর্যায়ে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কোনটি? তো এইখানে আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে এইখানে কি স্ট্রোক, অর্থাৎ মানুষের টাইপিং কি স্ট্রোকটা একটা আচরণগত বৈশিষ্ট্য। অন্যদিকে ডিএনএর গঠন, রেটিনা স্ক্যান, মুখমণ্ডল এগুলি হচ্ছে শারীরিক বৈশিষ্ট্য। অর্থাৎ বায়োমেট্রিক্সকে দুইটি ভাবে শনাক্ত করা হয়ে থাকে, একটি হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, আরেকটি হচ্ছে মানুষের দৈহিক গঠনের ভিত্তিতে। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের করা হয় কোন প্রযুক্তি? এতে কারণ আবিষ্কার করার জন্য যে গবেষণা, সেটি হচ্ছে জীব তত্ত্ব নিয়ে গবেষণা করার মাধ্যমে এটি করা হয়, যার কারণে এটিকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? অর্থাৎ রোবটকে কাজের প্রয়োজনে আমরা 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারি, অর্থাৎ সম্পূর্ণ ঘোরাতে পারি আমরা রোবটকে, বিশেষ করে এই কাজের প্রয়োজনে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক হচ্ছে নাইট্রোজেন, কেননা নাইট্রোজেন হচ্ছে ক্রায়োসার্জারি একটি উপাদান এবং অন্যগুলি আমাদের অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা ক্রায়োসার্জারির ব্যবহৃত উপাদানগুলো যদি লক্ষ্য করি তাহলে আরও দেখতে পাই তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, আর্গন গ্যাস, ইথাইল ক্লোরাইড, ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন এবং সলিড কার্বন ডাই অক্সাইড ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে ক্রায়োসার্জারি ব্যবহৃত। এই উপাদানগুলি ব্যবহারের জন্য এই যে ক্রায়োপ্রোব মেশিনের মাধ্যমে প্রয়োগ করা হয়, বিশেষ করে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে ক্রায়ো চিকিৎসা করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? এখানে প্রধান উপাদান বলেছে কিন্তু, তো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কিন্তু নাইট্রোজেন, অর্থাৎ তরল নাইট্রোজেন হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান, বিষয়টি মনে রাখবো।
পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় কোনটিতে? তো এই ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে সেক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় জিনোমের ক্ষেত্রে, অর্থাৎ জিন নিয়ে গবেষণা করার জন্য, জৈবিক পদার্থ নিয়ে গবেষণা করার জন্য, অর্থাৎ জৈবিক এবং জিন সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, জীববিজ্ঞানের তথ্য গবেষণায় আইসিটি ব্যবহারের প্রযুক্তিকে কি বলে? জীববিজ্ঞানের সাথে তথ্য প্রযুক্তির যে গবেষণা করার মাধ্যমে যে প্রযুক্তি তাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তো এবার পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, উন্নত জাতের ধান উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কেননা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে বিশেষ করে উন্নত জাতের উদ্ভিদ, প্রাণী ইত্যাদির বিভিন্ন রকম জাত আবিষ্কারের জন্য এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি জিন প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এবার আসি, পাসপোর্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণত বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়ে থাকে পাসপোর্টের ক্ষেত্রে, তাই না? তো বায়োমেট্রিক্সে সাধারণত বায়োলজিক্যাল ডেটা ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? এখানে যে অপশনগুলি রয়েছে তাদের মধ্যে সফটওয়্যার আসা সঠিক উত্তর, কেননা কম্পিউটারকে পরিচালনার জন্য সফটওয়্যারের প্রয়োজন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? এখানে সঠিক উত্তর হচ্ছে জ্যাক উইলিয়ামসন হচ্ছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কেননা এখনো অনেকগুলি প্রশ্ন আমরা আলোচনা করব। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো ড্যাশ বায়ো ইনফরমেটিক্স। সঠিক উত্তর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয় এর সাথে সংশ্লিষ্ট কোনটি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ন্যানো টেকনোলজি, কেননা ন্যানো টেকনোলজি সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে টপ ডাউন প্রযুক্তি অর্থাৎ বড় থেকে ছোট, আর একটা হচ্ছে ডাউন টু টপ অর্থাৎ ছোট থেকে বড়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এই মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। অপরাধ শনাক্তকরণের ডিএনএ টেস্ট ড্যাশ প্রযুক্তি, এটি বায়োমেট্রিক্স প্রযুক্তি। বায়োমেট্রিক্সের বিশেষ করে ডিএনএ টেস্টের মাধ্যমে কোনো ব্যক্তিকে সঠিকভাবে শনাক্ত করা যেতে পারে। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? অর্থাৎ অন্যের তথ্যকে যদি নিজের নামে চালিয়ে দেওয়া হয় এটি একটি সাইবার অপরাধ, তো এটিকে বলা হয় প্লেজিয়ারিজম। অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে কি বলে? ই টেন্ডার বলে, অর্থাৎ ইলেকট্রনিক টেন্ডার। ই কমার্সের সুবিধা কোনটি? বিজ্ঞাপন ও বিপণন এই ই কমার্সের মাধ্যমে করা যায়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে বিজ্ঞাপন ও বিপণন হচ্ছে সঠিক উত্তর। কিসের ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়? তো এই ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ইন্টারনেট সঠিক উত্তর, কেননা আমাদের এই কম্পিউটার, টেলিভিশন বা মোবাইল সবগুলি আছে, কিন্তু যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু আমরা এই যোগাযোগ করা সম্ভব হবে না, বিশেষ করে অনলাইনে। ফলে ইন্টারনেট হচ্ছে এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার অন্যতম প্রধান হাতিয়ার। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সিগনেচার ভেরিফিকেশন শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? তাই না? তো সিগনেচার ভেরিফিকেশনটা হচ্ছে বায়োমেট্রিক্সের একটি আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সিগনেচার ভেরিফিকেশন বায়োমেট্রিক্স প্রযুক্তি। ফ্রিল্যান্সার কে? এই ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে, যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানে কাজ করেন তিনি হচ্ছে, অর্থাৎ যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, কেননা ফ্রিল্যান্সার বা আউটসোর্সিংয়ে যারা কাজ করে তারা নিজেদের স্বাধীনভাবে নিজের মতো কাজ করা সম্ভব হয়, নির্দিষ্ট অফিস টাইম থাকে না, যে কোনো সময় কাজ করে দিতে পারে, এটি একটি সুবিধা। বিশেষ ধরনের পোশাক ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে? তো এই ক্ষেত্রে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এর জন্য বিশেষ ধরনের পোশাক ব্যবহার করা হয়ে থাকে অনেক সময়। তো এই ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই মাথায় হেড মাউন্টেন ডিসপ্লে ব্যবহার করা হয় চশমা যুক্ত,
হাতে ডেটা গ্লোভস ব্যবহার করা হয়, শরীরে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট ব্যবহার করা হয়, বিশেষ পোশাক এবং চোখে বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয়ে থাকে, যেগুলি ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এ ব্যবহৃত উপাদানসমূহ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়ে থাকে? একটি গ্রামের সাথে তুলনা করা হয়ে থাকে, অর্থাৎ বিশ্বটি একটি গ্রাম, যাকে বলা হয় বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। পরবর্তী প্রশ্ন, বিশ্বগ্রাম বলতে বোঝায় এই বিশ্বজুড়ে ইন্টারনেটের বিস্তারকৃত জালকে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজুড়ে যে ইন্টারনেট জাল, যার মাধ্যমে একজন আরেকজনের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে, যাকে বলা হয় বিশ্বগ্রাম। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কৃত্রিম বুদ্ধিমত্তার বহির্ভূত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এই ক্রায়ো সার্জারিটা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে এই রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হয়, ডেন্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয়, মাইসিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয়, কিন্তু ক্রায়ো সার্জারিতে আমাদের বিশেষ করে এটি একটি চিকিৎসা পদ্ধতি, এই ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয় না। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কোনটির? তো এখানে ইন্টারনেটই অবশ্য অপশন সঠিক উত্তর, কেননা ইন্টারনেট ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা অসম্ভব। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় ড্যাশ। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে প্রথম অপশনটি অনধিকার প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এই বায়োমেট্রিক্সের মাধ্যমে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা বিশেষ করে অনেক সময় পাসওয়ার্ড দিয়ে থাকি, ফলে অন্য কেউ সহজেই আমাদের এই প্রতিষ্ঠা বিশেষ করে ডিভাইস নিয়ন্ত্রণে নিতে পারে না। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন প্রযুক্তির সাহায্যে অদূর ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে মানবদেহের অভ্যন্তরে অস্ত্রোপচার করা যাবে? সেটি হচ্ছে এই ন্যানো রোবোটিক্সের মাধ্যমে, অর্থাৎ ন্যানো প্রযুক্তির মাধ্যমে যে রোবট তৈরি করে এই অদূর ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে মানবদেহের বিভিন্ন ক্ষেত্রে অস্ত্রোপচার করা সম্ভব হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে? ক্রায়ো সার্জারি ব্যবহার করা যেতে পারে। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? বিশেষ করে এখানে সঠিক উত্তর হচ্ছে ইন্টারনেট এর ব্যাপক প্রসার। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ইন্টারনেটের ব্যাপক প্রসার এই ধারণাটি বিশ্বগ্রামের সাথে সম্পৃক্ত, কারণ ইন্টারনেটের প্রসার ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা অসম্ভব। পরবর্তী প্রশ্ন, আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে গভীর সমুদ্রে বিচরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি? এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আমরা কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করতে পারি। আউটসোর্সিং হচ্ছে এই ইন্টারনেট ভিত্তিক কাজ। আউটসোর্সিং হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজ। অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে আমরা যখন অন্য কারো কাজ সম্পাদন করে থাকি অর্থের বিনিময়ে, যাকে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বলে। ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয়, এখানে যে অপশনগুলি রয়েছে কোন ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হতে পারে? তো এই ক্ষেত্রে ছোট টিউমার অপারেশনের ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হতে পারে, অন্য অপশনগুলির ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয় না। কোনটি ডিএনএ এর গঠন নিয়ে গবেষণা করে? গঠন নিয়ে গবেষণা করে কিন্তু এই বায়ো ইনফরমেটিক্স। কিন্তু ডিএনএ প্রতিস্থাপন প্রযুক্তি সেটি কিন্তু আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বাট ডিএনএ এর গঠন নিয়ে গবেষণা করা, ডিএনএ এর বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে, জীববিজ্ঞানের তথ্য উপাত্ত নিয়ে গবেষণা করা, এগুলি কিন্তু আবার এই বায়ো ইনফরমেটিক্স এর অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন প্রযুক্তি ব্যবহার করে সবচেয়ে কার্যকরীভাবে সবার কাজ সম্পন্ন করা সম্ভব, অর্থাৎ মিটিং করা যায় নিম্নের কোন প্রযুক্তি ব্যবহার করে? তো এই ক্ষেত্রে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জুম ব্যবহার করে, তারপর হচ্ছে কি যে বিভিন্ন রকম স্কাইপি ব্যবহার করে, তো গুগল মিট ব্যবহার করে আমরা মিটিংয়ের কাজ সম্পন্ন করতে পারি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। বায়োমেট্রিক্সকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়ে থাকে? বায়োমেট্রিক্স সাধারণত দুই প্রকার, যথাক্রমে আমরা যদি লক্ষ্য করি দুই প্রকার বায়োমেট্রিক্স কি কি, যে এখানে আমি উপস্থাপন করেছি। শারীরিক কাঠামোর ভিত্তিতে বায়োমেট্রিক্স, যেমন ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিস ও রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, ডিএনএ টেস্ট, এবং আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কি স্ট্রোক। তো এইগুলি হচ্ছে এই বায়োমেট্রিক্স এর বিভিন্ন প্রকারভেদ। তো এবার আসি কোনটি বায়োমেট্রিক্সের উপাদান, তাই না? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে এই আইরিস বা চোখের রেটিনা হচ্ছে বায়োমেট্রিক্সের উপাদান, এটি হচ্ছে সঠিক উত্তর। কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত? তো
এখানে যে অনলাইনে কেনাকাটা এটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত, অন্যদিকে গ্রামের বিস্তৃতি, মানুষের বিভাজন, দূরত্ব এগুলি বিশ্বগ্রামের সাথে সম্পৃক্ত নয়, কারণ বিশ্বগ্রামটাই হচ্ছে অনলাইনের মাধ্যমে যাবতীয় বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা। মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কি? কিছুক্ষণ আগে এই প্রশ্নটি বলেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা। জনাব আরমান বিদেশ থেকে যোগাযোগের সময় ছোট একটি যন্ত্রের মাধ্যমে বন্ধুরা আরমানের ছবি দেখতে দেখতে কথোপকথন শুরু করলো। অর্থাৎ বন্ধুরা আরমানের সাথে বিদেশে আরমান থাকে, তার সাথে তার গ্রামের বন্ধুরা কথা বলছে, পরস্পরকে দেখতে পাচ্ছে। এই প্রযুক্তিটিকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ কথাও বলতে পারবে, দেখতেও পারবে পরস্পরকে। এই সিস্টেমকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। বিজ্ঞানের কোন শাখায় ডিএনএ পরিবর্তন করা যায়? ডিএনএ পরিবর্তন করা যায় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ডিএনএ নিয়ে গবেষণা, এটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। কিন্তু ডিএনএ বিশেষ করে প্রতিস্থাপন বা ডিএনএ পরিবর্তন এগুলি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। নিচের কোনটি কম্পিউটারে নেই? তথ্য সম্ভার কম্পিউটারে আছে, সফটওয়্যার আছে, কিবোর্ড আছে, নিজস্ব বুদ্ধি নেই। কম্পিউটারে নিজস্ব কোনো বুদ্ধি নেই। কম্পিউটারে যে সফটওয়্যার আমরা ব্যবহার করব সেই সফটওয়্যার অনুযায়ী কাজ করবে, সেজন্য কম্পিউটারের কোনো নিজস্ব বুদ্ধি নাই। 1 ন্যানো সমান কত? 100 কোটি ভাগের 1 ভাগ। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর, 100 কোটি ভাগের 1 ভাগ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি ই কমার্সের বৈশিষ্ট্য? ই কমার্সের বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ করে স্বল্প সময়ে ক্রয় বিক্রয় করা সম্ভব হয়, মানে সময় কম লাগে ই কমার্সের মাধ্যমে, যেটি একটি সুবিধা বা বৈশিষ্ট্য। ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত এখানে যে অপশনগুলি রয়েছে সেটি ক্রায়োসার্জারির সাথে যে তরল নাইট্রোজেনের সম্পর্ক, কেননা তরল নাইট্রোজেন হচ্ছে ক্রায়োসার্জারির একটি অন্যতম প্রধান উপাদান। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডিজিটাল ডাক ব্যবস্থা বলা হয় কাকে? ডিজিটাল ডাক ব্যবস্থা হচ্ছে এই ইমেলকে বলা হয়। ইমেল হচ্ছে চিঠির পূর্বের যে চিঠি ছিল সেই চিঠির আধুনিক বা বর্তমান ইলেকট্রনিক রূপ হচ্ছে ইমেইল। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করা হয় ড্যাশ। সঠিক উত্তর হচ্ছে এই 12 মে 2018 তারিখে, অর্থাৎ 12 মে 2018 তারিখে। তো স্যাটেলাইট সম্পর্কে আরো কিছু তথ্য জানার চেষ্টা করি। স্যাটেলাইট বলতে কৃত্রিম উপগ্রহকে বোঝায়। 2018 সালের 12 মে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেন বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট নামের এই মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের এই কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ 57তম দেশ। এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার শূন্যে ও মহাশূন্যে অবস্থান করে এই স্যাটেলাইট। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, ত্বকের ক্যান্সারের চিকিৎসা ঝুঁকিতে থাকা রোগীরা প্রচলিত চিকিৎসা পদ্ধতির বিকল্প হিসেবে কোনটি গ্রহণ করতে পারে? সঠিক হচ্ছে ক্রায়োথেরাপি বা ক্রায়োসার্জারি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, কোনটি ব্যবহারে পৃথিবীতে অবস্থান করেও মঙ্গল গ্রহের পরিবেশ সম্পর্কে অনুভব করা যাবে? সঠিক উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিক কোনো জগৎকে আমরা বাস্তবের ন্যায় উপলব্ধি করতে পারি। ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে স্কাইপই হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর জন্য একটি অন্যতম সফটওয়্যার। এছাড়াও আছে বিশেষ করে আমাদের গুগল মিট আছে, তারপরে আমাদের আরও জুম সফটওয়্যার আছে, যেগুলির মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং করে মিটিং বা অন্যান্য সভা সমাবেশ করতে পারি। ডিএনএ ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে? ডিএনএ ম্যাপিং এর জন্য ব্যবহৃত হয়ে থাকে বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ ডিএনএ নিয়ে গবেষণা করার জন্য। অ্যাকচুয়েটর নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে? তো অ্যাকচুয়েটর হচ্ছে রোবোটিক্সের উপাদান। রোবোটিক্স গঠনের উপাদানের মধ্যে রয়েছে এই যে বিশেষ করে পাওয়ার সিস্টেম, অ্যাকচুয়েটর, সেন্সিং সহ বিভিন্ন উপাদান এই রোবোটিক্সে ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞানকে বলা হয় এই বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের জীব সংক্রান্ত তথ্য নিয়ে কম্পিউটার ভিত্তিক গবেষণা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়ে থাকে? তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে LISP হবে, কারণ অন্য অপশনগুলি এই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহার করা হয় না।
পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, রোবট কেন ব্যবহার করা হয়ে থাকে? তো এই ক্ষেত্রে যে খ নম্বরে মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজ করার জন্য আমরা রোবট ব্যবহার করে থাকি। সিমুলেশনের প্রয়োগ কোন ক্ষেত্রে হয়ে থাকে? সিমুলেশন সাধারণত ওই ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে আমরা বিশেষ করে 3D সিমুলেশন আমরা ব্যবহার করে থাকি এই ভার্চুয়াল রিয়েলিটির বা ভিআর এর ক্ষেত্রে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ফেসবুক তৈরি করেন কে? অনেক সহজ প্রশ্ন, তোমরা পারবে। মার্ক জুকারবার্গ 2004 সালে এই ফেসবুক আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ইল্যান্স কি কাজে ব্যবহৃত হয়ে থাকে? ইল্যান্স হচ্ছে আউটসোর্সিং এর একটি ক্ষেত্র, অর্থাৎ আউটসোর্সিং এর জন্য ইল্যান্স ব্যবহার করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে? এই যে বিশেষ করে অ্যালান টিউরিংকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়ে থাকে। ব্লগ হচ্ছে একটি ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা, অর্থাৎ একটি ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা হচ্ছে ব্লগ সাইট। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে রোবোটিক্সের ক্ষেত্রে, অর্থাৎ রোবটের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোবটের বিভিন্ন গঠন এবং রোবট তৈরি করা হয়ে থাকে। নিচের কোনটি ওয়েব ব্রাউজার? তো এখানে ওয়েব ব্রাউজার বলতে এখানে মোজিলা ফায়ারফক্স হচ্ছে ওয়েব ব্রাউজার, অন্যদিকে আছে আরও কিছু ওয়েব ব্রাউজারের মধ্যে রয়েছে অপেরা মিনি, গুগল ক্রোম, এগুলি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলি হচ্ছে বিভিন্ন ওয়েব ব্রাউজার যেগুলি ব্যবহার করে আমরা ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, আরপানেট কি? আরপানেট হচ্ছে একটি নেটওয়ার্কের নাম, অর্থাৎ আরপানেট হচ্ছে বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম হচ্ছে আরপানেট, যেটি প্রথমে আমেরিকায় বিশেষ করে এই মার্কিন সেনাদের মধ্যে এটি ব্যবহার করা হতো। নিচের কোনটি ডিএনএ এর পূর্ণরূপ নির্দেশক? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো বানানগুলো আমাদের একটু ফলো করতে হবে, কারণ অনেক সময় একই রকম দেখতে থাকলেও বানানে ভুল থাকে। যেমন এই যে সব জায়গায় কিন্তু ডিঅক্সিরাইবো আছে, এখানে নিউক্লিয়াস আছে, উপরে যে নিউক্লিয়ন আছে, নিউক্লিয়া ও আছে, এখানে নিউক্লিক হবে, বিষয়টি মনে রাখবো। পরবর্তী আরও একটি অ্যাব্রিভিয়েশনমূলক প্রশ্ন লক্ষ্য করি, জিপিএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমাদের বানানগুলো একটু খেয়াল করতে হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, আইএসপি এর পূর্ণরূপ কি? আইএসপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ এই আইএসপির মাধ্যমে বিভিন্ন রকম বিশেষ করে ইন্টারনেটের ওয়েবসাইট পরিচালিত হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যে বানানগুলি খেয়াল রাখতে হবে, বিশেষ করে উপরে প্রিভিলেজ, এখানে প্রোভাইডার, এখানে প্রিভিলেজ, এখানে পাবলিক, তাই না? তো প্রোভাইডারটা সঠিক উত্তর, বিষয়টি মনে রাখবো। পরবর্তী এবং আজকের আলোচনার শেষ প্রশ্নটি লক্ষ্য করি, ভাইরাস এর পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। বানানটা আমাদের খেয়াল রাখতে হবে, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, কেননা এইখানে আমাদের লক্ষ্যগুলো দেখতে পাই, এইখানে আছে ভাইটাল ইনফরমেশন, এখানে ইন্টারন্যাশনাল, এখানে ইনফরমেটস, এখানে ইনফরমেশনস, এখানে আবার এস আছে, তাই না? তার সঠিক উত্তর হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, বিষয়টি মনে রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।